দাদা, এই যে ওই দিন 5 তারিখের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আপনারা সাংবাদিকরা এর পরে প্রায় 2-3 ঘন্টা ওখানে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করছেন, বিদেশি সাংবাদিক আপনারা সব। 5 তারিখের এই প্রেস কনফারেন্সের পরে আন্তর্জাতিক মিডিয়ার যারা উপস্থিত ছিলেন ওদের মনোভাব কি বুঝতে পারলেন আপনি? ওদের মনোভাব হচ্ছে ওরা ন্যাচারালি খুবই অভিভূত যে শেখ হাসিনা তার পক্ষে যতগুলো সম্ভব প্রশ্নের তিনি জবাব দিয়েছেন, সে পছন্দ হোক না হোক, কিন্তু সেইটাকে তার গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করেছেন। ভারতের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, অন্যত্রও প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়েছে, পশ্চিমা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এবং তারা হয়তো অনেকে আরেকটু সাংবাদিক সুলভ আগ্রহের কারণে তারা জানতে চাইছিলেন যে তিনি কবে ঠিক যাবেন। সেই প্রশ্নটার উত্তর সরাসরি তো শেখ হাসিনা দেননি। তিনি বলেছেন বিজয়ের মাস, সব যাবে। এইটুকু ছাড়া আর কোনো আক্ষেপ আমি ওটা দেখিনি। তার কারণ হচ্ছে, যেটা একজন যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের উপরে ক্ষমা চাইবেন কিনা, তো তার উপরে সজীব ওয়াজেদ জয় যে জবাব দিয়েছেন, সেই জবাবের তো আর তাতে মনে হয়নি যে সেই জবাবের উপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে। কারণ জয় বলেছেন যে আওয়ামী লীগের আমলের হত্যাকাণ্ডগুলো হচ্ছে হত্যা, আর আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে হত্যাকাণ্ড হলো, যে পুলিশরা মারা গেল, তাদের হত্যাকাণ্ডটা হত্যা নয়, সেই বিচার হবে না, তার জন্য কেউ ক্ষমা চাইবে না। বরঞ্চ সেই বিচার হবে না বলে ইউনূস তো দায় মুক্ত একটি আইন পাশ করলে, এবং সেই আইনটা বর্তমান সরকারও মেনে চলছে, তাই না? তো সুতরাং আওয়ামী লীগের সময়কার মৃত্যুটা মৃত্যু, আর বাকি সময়ের মৃত্যুটা মৃত্যু নয় বা হত্যা নয়, এটা কেমন ধরনীয় হলে সবটাই হোক, বিচার হোক, তাই না? তাহলেই তো বোঝা যাবে। ওনার এই সজীব ওয়াজেদ জয়ের এই কথাটার পরে আসলে, এবং আজকে একটা ফটো কার্ড দেখার পরে আমার মাথায় যেটা চিন্তা আসছে, আপনাকে আগে একটা ফটো কার্ড দেখায়। প্রথম হচ্ছে যে এই যে সালাউদ্দিন আহমেদ গুম, শেখ হাসিনা, কামাল, জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। সালাউদ্দিন মানে হচ্ছে শিলং সালাউদ্দিন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ইন্ডিয়াতে থেকে উনি নাকি গুম ছিলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা আজকের একটা পত্রিকার খবর, 121 জন আওয়ামী লীগ মন্ত্রী এমপি কারাবন্দী রয়েছে। 300 এমপির মধ্যে বাকি যারা আছে, অনেক মন্ত্রী, অনেক সংসদ সদস্য, নেতা কর্মী কোথায় আছে কেউ জানে না। কেউ বলে ইন্ডিয়াতে, কেউ বলে সিঙ্গাপুর, দুবাই। তাহলে তো এরাও 24-এর 5ই আগস্ট সকলকে গুম করা হয়েছে নাকি? সালাউদ্দিনেরটা না, তার চেয়েও বড় কথা হচ্ছে যে জেলের মধ্যে মারা গেছেন, তো জেলের মধ্যে মারা গেছেন। তাহলে জেলের মধ্যে মারা যাওয়াটার কিন্তু হচ্ছে নিয়ম অনুসারে সেটা কিন্তু কাস্টোডি ডেথ, মানে তার একটা ম্যাজিস্ট্রেরিয়াল এনকোয়ারি হওয়া উচিত। সেটাও তো হয়নি। আইনের শাসন না থাকলে যা যা হয় তাই ঘটছে। ফলে যে কথাগুলো আপনি বলছেন যে আরো অনেকে নিখোঁজ, যারা ভারতে আছেন এটা তো ভারত সরকার জানে, তাই না? কারা এখানে আছেন, কারা থাকছেন, যেসব মন্ত্রী, নেতা ইত্যাদি। কিন্তু বাকি অনেকে আছেন, এটা ঘটনা যে তারা তো সত্যিই নিখোঁজ। তারা কি গুম খুন হয়েছে নাকি তাদের আটকে রাখা হয়েছে? যেমন আমি দেখছিলাম ওই ফরহাদ মাজার বোধহয় একটা গুম খুন নিয়েও মন্তব্য করেছেন কিছু একটা, যে সেইগুলো যদি হয়ে থাকে তাহলে সেই সব গুম খুনের ছবিতে হঠাৎ তোয়ালে কেন দেখা যাচ্ছে, পাখা কেন দেখা যাচ্ছে, সেই ছবিগুলো কি পরে তৈরি করা হয়েছে? সবটাই তো পরে। যেটা বলা হয় যে শেখ হাসিনাকে তারা চাইছেন, তো কিন্তু শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তো তিনি অপরাধী না, তার বিরুদ্ধে যে অপরাধ সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু আমরা যেটা বলি যে এটা ইউনূসেরই শাসনের এক্সটেনশন চলছে এখন, তার বড় প্রমাণ হলো ইউনূস যে আইসিটি তৈরি করেছিলেন, যে আইসিটি কি সম্পূর্ণ আন্তর্জাতিক বিধি বহির্ভূত একটা আইসিটি, সেটাকে তো এখন এরা মানছেন না। সেটা কিন্তু ধরে তারা বলছেন তিনি ফাঁসির আসামি। ফাঁসির আসামি সেটা তো ইউনূস আমলে হয়েছে, সেটাকে বিচার হয়েছিল, একজনের অবর্তমানে বিচার হয়েছিল। সেটা কি বিচার ব্যবস্থা, সেটা কি সঠিক বিচার? সেটা তো ফ্যাসিস্ট আমলে যা হয়ে থাকে তাই হয়েছে, যে আপনাকে বিচারের কোনো সুযোগ দেওয়া হবে না, আমি রায় বলে দেবো, সোজা কথা, রায়টা ঘটা থেকে কি হয়ে আছে, সেটা তো আর ন্যায় বিচার হলো, তাই না? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিয়ম অনুসারে তার যা নিয়ম কানুন রয়েছে সেই অনুযায়ী কি ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল? তো হয়নি। এই নিয়ে তো অনেক প্রশ্ন আছে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি সরকার সেটাকেই মানছেন, সেটাকেই বলে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, রাশেদ ভাই।
দাদা এই যে আরেকটা জিনিস, এটা একটু ইন্টারন্যাশনালি, যে সৌদি আরব একটা করেছে, টাই আপ করেছে, বাংলাদেশ সহ অনেক 19টা দেশ জয়েন করেছে। আজকে কিন্তু ইরান অলরেডি সরাসরি হুমকি দিয়েছে যে টাই আপের ব্যাপারটা, যে এটা ওরা অন্যভাবে দেখছে। বাংলাদেশের উপরে কি কোনো ইম্প্যাক্ট আসতে পারে? না, বাংলাদেশের যে সমস্ত জাহাজে বাংলাদেশের পণ্য আসার কথা হরমুজ প্রণালী দিয়ে, সেগুলো ইরান অনুমতি দেবে না, বা জোর করে পাঠানোর চেষ্টা হলে সেগুলোকে ইরান ধ্বংস করে দিতে পারে, ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এরকম একটা মানে যে সামরিক জোটে, একটা মানে যে সামরিক জোটটার জাতিসংঘের অধীনে নয়, সেই ধরনের সামরিক জোটে অংশগ্রহণ করাটা, এটা বাংলাদেশ আমার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিয়েছে। মানে যারা মুখে এত কথা বলেন তারা নাকি ফিলিস্তিনের পক্ষে, কিন্তু এটা তো ইসরায়েলের পক্ষে চলে যাওয়া হলো। তাহলে বাংলাদেশ কি শিবির পরিবর্তন করছে? বাংলাদেশ কি এখন ইসরায়েলের পক্ষে যাচ্ছে? সেটা একটা বিষয়, কিন্তু এটা ভাবার বিষয় আছে। বাংলাদেশ তার কিন্তু পররাষ্ট্র নীতি পরিবর্তন করছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেবল ভারত বিরোধিতা নয়, সে আন্তর্জাতিক ক্ষেত্র যে ধরনের সামরিক জোটে, আগে কিন্তু কোনো সামরিক জোটে সামিল হতো না বাংলাদেশ। শেখ হাসিনার সময় শেখ হাসিনা কিন্তু কোয়াডে যুক্ত হতে চাননি, যদিও কোয়াড কোনো সামরিক জোট নয় তা সত্ত্বেও। কিন্তু পরবর্তীকালে এখন আমরা দেখছি যে বাংলাদেশ কিন্তু সামরিক জোটে ঢুকছে, এবং যে সামরিক, তারপরে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটা তো অন্য দেশের কাছে তারা তাহলে বিক্রি করে দিচ্ছেন, অথচ অভিযোগ করতেন শেখ হাসিনার ব্যাপারে। এটাতে বাংলাদেশের জন্য আমার মনে হয় খুবই একটা বিপদ সংকেত। এটা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে আমি জানি না। মরিয়া হয়ে তারা কোনোভাবে নিজেদের সরকার টেকানোর নাম করে যেটা করতে চলেছেন অগণতান্ত্রিক পথে, এটা বাংলাদেশের পক্ষে সঠিক কোনো আমি ভবিষ্যৎ দেখছি না আর কি। এটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, কোনো সন্দেহ। দাদা আমরা একটা কথা বলি যে শকুন যত উপরে উঠবে উঠুক, তার চোখ নাকি একদম নিচে থাকে যে কি হচ্ছে ঘটনা। তো আমরা সাংবাদিকদের বলি যে সাংবাদিকরা যেভাবেই কথা বলুক বা বসে থাকুক, ওনাদের কনসেন্ট্রেশন বা চোখ থাকে যে সামনের ব্যক্তিটি কিভাবে কথা বলছেন, মানে তার খুঁটিনাটি বিষয়গুলো ধরার জন্য। 5 তারিখের এই প্রোগ্রামে নেত্রী যেভাবে কথা বলেছেন বা যা কিছু বলেছেন, কনফিডেন্স লেভেল বা উনি দেশে ফিরে আসার যে আকাঙ্ক্ষা, আপনি আসলে কতটুকু দেখলেন? না, সেটা তো তিনি সুদৃঢ়ভাবেই বলেছেন। তিনি তো বলেছেন তিনি রাজনীতি করার জন্য যাচ্ছেন না, যেটা বলা হচ্ছে যে তাকে রাজনীতি করতে দেওয়া হয়েছে। তিনি তো রাজনীতির কথা বলেননি, তিনি বলেছেন মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে আমি থাকতে চাই। আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছি না, বা কালকে গিয়ে তারেক রহমান সরকারকে উৎখাত করে নতুন নির্বাচন করে ক্ষমতায় যাবো, সে কথাও বলেন। উনি বলছেন আমি যাচ্ছি মানুষের পাশে, আমার অনেক দিন হয়ে গেছে, 2 বছরের উপর, আমার দেশের মানুষ আমায় চাইছে, ফলে আমাকে সেখানে যাওয়া উচিত। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন শেখ হাসিনা সেখানে যদি গেলই শেষ পর্যন্ত, তাহলে তার বন্দি প্রত্যার্পণের দরকার পড়ছে না, তারা তো তাকে পেয়াচ্ছেনি সেখানে। তো সেই অনুসারে তারা ব্যবস্থা যা যা নেবার দেবেন, তো সেটার জন্য তিনি তো প্রস্তুত আছেন, তাই না? এখন সেটা যদি তারা ভাবছেন যে এখানে বসে এটা করছেন, সেরকম কিছু নয়, এটা রাজনীতি করছেন, রাজনীতির কথা তো উনি বলেন এটা। আর মত প্রকাশের স্বাধীনতা তো ভারতে আছে, তাই না? আমরা তো কাউকে বলতে পারি না, যে সাংবাদিকদেরও বলতে পারি না, তাহলে আমরা সাংবাদিকরাই সরকারের বিরুদ্ধে বলতাম। যদি ফরেন কারেন্সি ক্লাবকে যদি নিষেধ করা হতো এটা করতে পারবেন না, তাহলে তো আমরাই সোচ্চার হয়ে সেদিন রাজপথে থাকতাম, শেখ হাসিনার জন্য নয়, আমাদের সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। আর শেখ হাসিনা এখানে একজন অতিথি, তাকে কি করে বলা হবে যে তিনি কি বলবেন আর কি তার স্ক্রিপ্ট, সেটাও কি ভারত সরকার তৈরি করে দেবে, নাকি বিএনপি তৈরি করা স্ক্রিপ্ট নিয়ে তিনি কি রাষ্ট্রপতি যেভাবে ভাষণ দেন সেভাবে কি ভাষণ দেবেন নাকি? তাই না, তার যে মত প্রকাশের অধিকার, তিনি সেটা মত প্রকাশ করবেন। তা সে মত প্রকাশে কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন, সেটা দেখার তো ভারতের কাজ হবে না। ভারতের বক্তব্য হচ্ছে এখানে তিনি আওয়ামী লীগের নামে কোনো সাইনবোর্ড খুলে, কোনো অফিস খুলে কোনো রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এসব করতে পারবেন। কিন্তু তার তো ব্যক্তি স্বাধীনতা আছে, সেই ব্যক্তি স্বাধীনতা অনুসারে তিনি যা করার করছেন। এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখাটাই আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। আর গোটা বিষয়টাকে শেখ হাসিনা কেন্দ্রিক করে ফেলছেন, যে শেখ হাসিনার নাকি কোনো গুরুত্ব নেই, শেখ হাসিনার নাকি ইররেলিভেন্ট, এখানে কেউ নাকি বাংলাদেশে চায় না। তো তারা মাথা কামাচ্ছেন কেন? কেউ শেখ হাসিনাকে তো চায় না, কেউ ইররেলিভেন্ট।
আপনার তাকে নিয়ে তো সকাল সন্ধ্যে হয় ভেবেই চলেছে। যতটা না মানে আওয়ামী লীগ ভাবছে, আওয়ামী লীগের কিছু কিছু একটা ব্যাপার বলে রাখা ভালো, এই প্রসঙ্গে সুযোগ এলো বলে। আওয়ামী লীগের কিন্তু সেই সময় যে ঘটনা 2024, তাতে অনেকেরই সন্দেহ যে কিছু আওয়ামী লীগের লোক তারা হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তারা একটা ষড়যন্ত্রকারী রোল প্লে করেছেন। কারা নিশ্চিত নয়, ভবিষ্যতে শেখ হাসিনা কোনোদিন একদিন তদন্ত করে বের করবে কারা তারা। কিন্তু আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, এটা আমার বলতে আমার খারাপ লাগছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, এখনো কিন্তু সেই ধরনের কিছু লোক আছে যারা আওয়ামী লীগের নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিরূপ প্রচার করছেন, এমনকি বহু তথ্য বিরোধীদের হাতে তুলে দিচ্ছে। এদের সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্ব তখনও যেমন সতর্ক ছিলেন না কিছুটা, আজও তেমনি অনেকটা সতর্ক নন। কারণ শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন, কারা কথা বলছেন, সেই তালিকা মানে আমি এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও আমি জানি না। কিন্তু আমি দেখছি বাংলাদেশের একটা বিশেষ দলের মুখপাত্র প্রায় কার্যত সংবাদপত্রের নামে তাতে সমস্ত বিশদ বেরিয়ে যাচ্ছে, এবং বেরোচ্ছে মানে কি, সেটা কেউ তো এখান থেকে ভেতর থেকেই দিচ্ছে, তাই না? তার মানে আওয়ামী লীগের মধ্যেও একটা সোর্সের মধ্যে ভূত আছে, সেটা এখনো কিন্তু আইডেন্টিফাই করার প্রয়োজন আছে, তা নাহলে কিন্তু বিপদ আরো হতে পারে। সতর্ক হওয়া দরকার, এটা কারা, এটা চিহ্নিত করা দরকার। কারণ কারা দেখা করবেন এই তালিকাটা শেখ হাসিনা তৈরি করে, এবং শেখ হাসিনা সেই তালিকাটা ভারতীয় নিরাপত্তা এজেন্সির হাতে দেন বা আরোর কারুর কাছে দেন। এরকম যারা তালিকা পান তাদেরই কেউ কি এটা ফাঁস করে দিচ্ছেন। এটা আমার মানে আজকের পর থেকে এটা মাথায় ঢুকেছে এবং আমি বেশ চিন্তিত, এবং আমার মনে হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন আছে। তিনি ঘন ঘন তাকে যাতে দেখা না যায় সেরকম হওয়াটাই বাঞ্ছন। কোন একটা কত ষড়যন্ত্র দানা বাঁধছে, সেটা দেখে আমি কিন্তু খুব আতঙ্কিত। ভাই দাদা, এই যে আমাদের বাংলাদেশের আজকের বিভিন্ন পত্রিকা, এমনকি বিবিসি বাংলাতেও এই নিউজটা করা হয়েছে যে ভারত সরকার শেখ হাসিনাকে আর বহন করতে চাচ্ছেন না। তার কারণ হচ্ছে ওনারা যে যুক্তিটা দিয়েছে, রণধীর জয়সওয়াল 4 দিন আগে বলেছিলেন যে শেখ হাসিনা কোথায় কি বলবে এটা তো ভারত সরকারের কোনো বিষয় নেই। সেই আজকে নাকি আবার উনি বলেছেন যে শেখ হাসিনা কি বলেছেন তা ভারত সরকারের দায়িত্ব নাই। ওনারা বুঝাতে চাচ্ছেন যে হঠাৎ করে রণধীর জয়সওয়াল কেন আজকে আবার সাংবাদিক সম্মেলন করতে হবে, যদি ওনারা আসলে ওইভাবেই। একেবারে ভুল ধারণা, এটা বাংলাদেশের লোকেরা জানে না। আমাদের এখানে সপ্তাহে 2 দিন ব্রিফিং হয়, একদিন মঙ্গলবার, একদিন শুক্রবার। শুক্রবারে এই প্রশ্নটা হয়েছে, যেহেতু বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ করেছে, সেই জন্য সেই প্রশ্নটা সাংবাদিকরা করেছে। তখন উনি বলছেন যে আমি আগেও বলেছি, আবার বলছি, এই সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো হাত নাই। কিন্তু এবং সেখানে তিনি যা বলেছেন তার সঙ্গে আমরা সহমত নই। এছাড়া তারা কি বলবে যে আমরা সহমত? তো সহমত হলে তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়, তাই না? সেটা তো সম্ভব নয়। এটাকে অযথা বিবিসি বাংলা, আমার জানি না, আমার সঙ্গে অনেকেরই কথা হয়, বিবিসি বাংলা সাংবাদিকের সঙ্গে কথা হয়। এখন ওই সংবাদপত্রে, সংবাদ গোষ্ঠীতে ওই ধরনের সংবাদ না ছাপলে ছাপা হবে, কি করা যাবে? তাকে ওইভাবে কোথাও কোনো সূত্র আছে শেখ হাসিনাকে ভারত চায় না? কেউ বলেছেন? ভারত সরকারের কোনো আধিকারিক বলেছেন? তিনি ইন্টারপ্রেট করছেন, তাই না? কে বলেছেন যে ভারত সরকার চায় না? ভারত সরকার চায় না এটা কাউকে বলতে হবে তো। তিনি বসে বসে একটা মন গড়া কথা বলে দিলেন, তাই না? আমার বক্তব্য হচ্ছে, আমাকেও খবরটা অনেকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে। আমি বলেছি খবরের সোর্স কি, সোর্সটা তো জানা দরকার, তাই না? আমি যদি কিছু লিখি বা কিছু বলি, তাহলে আমি কাউকে একটা কোট করে বলবো, তাই না?